রান্না করতে চলে আসছি। আজকে রান্না করব মুরগির মাংস ভুনা, সাথে থাকবে চাওয়া মাছের চচ্চড়ি। আর এই দুইটার ভিতরে চাওয়া মাছের চচ্চড়িটা ছিল আমার ছোট ননদের ভীষণ আবদারের একটা খাবার। সে আসার পরেই বলে রাখছিল যে সে দেশি যে ছোট মাছগুলো আছে সেগুলাই খাবে। রুহির আব্বু বাজারে যে চাওয়া মাছ পেয়েই নিয়েছে। সে চাওয়া মাছগুলো আনার পরে এত বেশি খুশি, আমাকে বলে যে কালকেই রান্না করে দেবে আপাকে। তো চাওয়া মাছটাই আজকে চচ্চড়ি করব, তার পাশাপাশি থাকবে বাচ্চাদের জন্য মুরগির মাংস ভুনা। ইয়ার মুরগিটা আমি যেহেতু একটু ভেজে রান্না করি, তাই আগের থেকেই সেটা ভেজে নিয়েছি, যেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করিনি। আর তারপরে মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি কিছু পরিমাণে আলু। আর মুরগির মাংসটা দেওয়ার পরে আমি কিন্তু ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। মুরগির মাংস ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে যায়, যার কারণে আমি খুব বেশি একটা পানি দেই নাই। আর তার ভিতরে অ্যাড করে দিয়েছি 3 পিস ডিম। আসলে গতকালকে ডিম সেদ্ধ করছিলাম, যেটা খাওয়া হয় নাই, যার কারণে আমি মাংসের ভিতরে ডিমগুলা দিয়ে দিয়েছি। বলতে গেলে একের ভিতরে দুই। মাঝে মাঝে আমার মতো এইভাবে কে কে রান্না করে সময় বাঁচান অবশ্যই জানিয়ে দিবেন। আর এইদিকে আমি কিন্তু চাওয়া মাছের চচ্চড়িটা করার জন্য আগের থেকেই আলু কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। তারপরে মাছ রান্নার সব ধরনের মশলা এক এক করে দিয়ে আমি আলু আর পেঁয়াজটাকে ভালো মতো মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। আর যে কোনো মাছের চচ্চড়ি যদি হাতে মাখিয়ে করা হয় সেটার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর এই চাওয়া মাছটা এত বেশি সুস্বাদু, আমি নিজেই খেয়ে অবাক হয়ে গেছি। এর আগে মনে পড়ে 1-2 বার খাইছি, কিন্তু তখন আসলে ছোট মাছটা আমার ওইভাবে পছন্দ ছিল না, যার কারণে স্বাদটা জাস্টিফাই করতে পারি নাই। বাট আজকে নিজে রান্নার পরে নিজে খেয়ে নিজেই অবাক হয়ে গেছি যে এই মাছটা এত বেশি মজা। আর আমি একটু অবাক হয়ে গেছি, এই ছোট মাছের কেজি বলে 800 টাকা। বিকালবেলায় রুহির আব্বু বাচ্চাদেরকে নিয়ে আমাদের এলাকার যে পার্কটা আছে নতুন হয়েছে, সেই পার্কটাতে ঘুরতে যাবে, তাই সবাইকে রেডি হতে বলে দিয়েছে। আর বাবা মেয়ে রেডি হয়ে আগেই সবার জন্য ওয়েট করছিল। আর এই যে এক এক করে এখন সবাই রেডি হয়ে গেছে। মালিহাকে মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল, সাথে আরো এদিকে আসিফ আর রইসাও রেডি হয়ে গেছে। অপেক্ষা শুধু আমাদের বাড়ির বড় মেয়েটা মানে ঐশীর। তো সবাই মোটামুটি নেমে আসার পরে এই যে এক এক করে সবাই বিদায় দিয়ে চলে যাচ্ছে। ওদের সাথে গার্জিয়ান বলতে শুধুমাত্র রুহির আব্বুই ছিল। রাতের বেলায় ঐশীর জন্মদিন উপলক্ষে অনেক বড় একটা কেক অর্ডার করা হয়েছিল। আসলে আজকে ছিল আমাদের বাড়ির বড় মেয়ে মানে ঐশী মনির জন্মদিন, যার কারণে বিকালে সবাই মিলে ঘুরতে গেছিল। দেন এসে আবার তারা ড্রেস চেঞ্জ করে মেকআপ টেকআপ করে মোটামুটি কেক কাটার জন্য রেডি হয়ে গেছে। বড় আপুর জন্মদিন বলে কথা, ইসমাম তো একটু দুষ্টামি করবেই। তো ইসমামের দুষ্টামির লেভেলটা অনেক বেশি পার হয়ে গেছিল। তো ঐশী ওকে কেক কাটার পরে একটু কেক খাইয়ে ঠান্ডা করছে। এখানে সব ভাই বোন থাকলেও আমার রহিমণি কিন্তু এখানে নাই, কারণ ও ওই যে বিকালে ঘুরতে বের হয়েছিল ওর পুপির গাড়িতে করে। তো ওই গাড়িতে উঠলে ওর কেমন জানি বমি হয়, আর তারপরে সকাল থেকে ওর পেটে গ্যাস হচ্ছিল। তো বমির পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে। গাড়িতে তো করছে, তারপরে বাসায় এসে 4-5 বার করে ও অনেক বেশি ক্লান্ত, তো ওষুধ খেয়ে ঘুমাচ্ছিল। আর আমি চলে আসছিলাম এখানে, ওকে অনেক বেশি মিস করছিলাম, সবাই মিস করছিল। কি আর করা, অসুস্থতা আর বলে কয়ে আসে না। আর এই কেকটা মাশাল্লাহ এত বেশি টেস্টি ছিল। 3টা ফ্লেভারের কেক, চকলেট, ভ্যানিলা আর রেড ভেলভেট। পরের দিন সকালবেলা সবাই মিলে চলে যাচ্ছি 7 গম্বুজ মসজিদ দেখার উদ্দেশ্য। যদিও 7 গম্বুজ মসজিদ দেখার উদ্দেশ্য থাকলেও ফার্স্ট উদ্দেশ্য আমাদের ছিল খুলনা র্যাব 6-এ আমার ছোট দেবর থাকে। তো আমাদের উদ্দেশ্য তার বাসায় যাওয়া, সেখানে যে আগে দুপুরের খাবারটা আমরা খাবো, দেন ওখান থেকে আমরা বেরিয়ে পড়বো 7 গম্বুজ মসজিদের উদ্দেশ্যে। আমরা 2টা গাড়ি নিয়েছিলাম, একটা আমার ননদের গাড়ি আর একটা ভাড়া গাড়ি। তো আমি আমার ননদ মানে আমার ফ্যামিলি আর ননদের ছেলে ননদ সহ আমরা একটা গাড়িতে, আর একটা গাড়িতে আমার বড় ভাসুর আর ননদের 2 মেয়ে। যাই হোক, এটা ফুলতলা বাজার, খুলনা আর নপরার মাঝামাঝি যে শহরটা। তো এখানকার মিষ্টিটা নাকি অনেক বেশি বিখ্যাত, আমার বড় ভাসুর বলছিল। তাই এখান থেকে গাড়ি থামিয়ে আমার ছোট দেবরের বাসার জন্য কিছু মিষ্টি নিয়ে নেওয়া হলো। আমরা মোটামুটি 2টা নাগাদ আমার ছোট দেবরের বাসায় এসে পৌঁছায়। আর তারপরে একটা মুহূর্ত দেরি না করে সবাই মিলে খাওয়া দাওয়া করে নেই। আর ওখানে আজকে খেয়েছি কাচ্চি ডাইনের কাচ্চি। আমার ছোট যা অসুস্থ থাকায় দেবর কাচ্চি ভাই থেকেই কাচ্চি বিরিয়ানি অর্ডার করে আমাদেরকে আপ্যায়ন করেছে। তো খাওয়া শেষ করে আমি একটা মুহূর্তও দেরি করিনি, বাইরে চলে আসছি, কারণ র্যাব 6-এর এই জায়গাটা এত বেশি সুন্দর, মানে এরিয়াটা আর মাঠটা অনেক বড়। বাচ্চারা তো নেমেই গেছে খেলাধুলা করার জন্য। 10টা মিনিটও হয়তোবা খাওয়ার জন্য আমি টাইম নেইনি। তারপরে এই জায়গাটা না আসতে পারলে আমার একদমই ভালো লাগছিল না। অনেক সুন্দর একটা পরিবেশ, আমাদের তাজিম যে এত সুন্দর একটা পরিবেশে বড় হচ্ছে দেখে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে। এখানে কিন্তু বাচ্চারা সবাই চলে আসছে, ওই যে দূরে দেখতে পাচ্ছেন
ঐশী আর রইসা বসে আছে বেঞ্চে, আর হচ্ছে দোলনায় আরশি আর মালিহা, আর এই পাশে আমার রুহিমণি দোল কাটছে। তো আমি একটু রোদে দাঁড়িয়েছি কারণ আমার কাছে কোনো শীতের পোশাক ছিল না। খাওয়ার পরে একটু একটু ঠান্ডা লাগছিল। আর ওই যে দূরে আসিফ আর তাজিম ফুটবল খেলছে। এই ফার্স্ট টাইম এই জায়গাটাতে গেলাম, আর এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দের হয়ে গেছে। ভীষণভাবে ভালো লাগছে। আর এই যে কর্তমশাই এখানে দাঁড়িয়ে আছে, তো কর্তমশাইয়ের কাছ থেকে ফোনটা নিয়ে বললাম, শুধুই কি আমার ভিডিও করবা, তোমার ভিডিওটা একটু করে দেই। আর মাশাল্লাহ এদিকে মেয়েগুলোও অনেক বেশি মজা করছে, আর ওদের গেট আপটা আজকে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। বাচ্চারা একটু খোলা পরিবেশ পাইলেই তারা তাদের মনের আনন্দটাকে এত বেশিভাবে প্রকাশ করে তা বলার মতো না। তারপরে আমাদের মেন উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে 7 গম্বুজ মসজিদ। সেখানে কিন্তু চলেই আসছি, আর এসেই আগে ঢুকছি এটার যে জাদুঘর সেটাতে, কারণ 5টার সময় এটা বন্ধ হয়ে যাবে। হাতে আছে মাত্র 15টা মিনিট। এই 15টা মিনিটের মধ্যে আমাদেরকে বলে দিছে সবকিছু দেখে বের হয়ে আসতে। আসলে আমাদের বাসা থেকে বের হতেই অনেকটা দেরি হয়ে গেছে, 1টা বেজে গেছিল। আমাদের বাসা থেকে বের হওয়ার কথা ছিল 12টার সময়। তারপরে সবকিছু দেখাশোনা করে দেন সন্ধ্যার দিকে দেবরের বাসায় যাওয়ার কথা ছিল, কিন্তু দেরি হয়ে যাওয়ার কারণে প্রোগ্রামটা উল্টো হয়ে যায়। আর এখানে হচ্ছে তখনকার আমলে মানে খান জাহান আলী যে লোকটা, তার আমলের যত যাবতীয় যে ঐতিহাসিক জিনিসগুলো আছে সেগুলাই সংরক্ষণ করে রাখছে। এই যে আগের দিনের শিল্পটাগুলা মানে এক এক করে অনেক কিছু, যেগুলো আসলে যখন দেখছিলাম তখন আমার বড় ভাসুর এক একটার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল, বাট এখন আর মনে নাই সেগুলো। আর এটা হচ্ছে খান জাহান আলীর যে হচ্ছে 2টা কুমিরের কথা উল্লেখ আছে, যে 2টা কুমিরের পিঠে করে সে ইসলাম প্রচারের জন্য বাগেরহাটে আছে। সাদা পাহাড়, ধলা পাহাড় আর কালা পাহাড়, 2টা নাম আর কি আমি ভুলে গেছিলাম। তো তার থেকে 2টা কুমিরই মারা গেছে, বাট একটা কুমিরের অস্তিত্ব পাওয়া যায়নি। আর এই কুমিরটার পাওয়া গেছিল, তো এই কুমিরটার চামড়াটা নিয়ে পরে মমি করে এভাবে জাদুঘরে রেখে দিয়েছে। আর এখানে 7 গম্বুজ মসজিদটাকে খুব ছোট্ট আকারে পুরো এরিয়াটা ভালো মতো দেখানোর জন্য একটা মানে জাদুঘরে রাখা হয়েছে। তো এই জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লাগছে। মিউজিয়াম দেখা শেষ করে আমরা এখন পৌঁছে যাচ্ছি সেই 7 গম্বুজ মসজিদের কাছে। যদিও এখন প্রায় মাগরিবের টাইম হয়ে গেছে, যেহেতু শীতের দিন একটু একটু করেই তো মানে অল্পতেই সন্ধ্যা হয়ে যায় 5:30টার ভিতরেই। তো এই যে মোটামুটি লোকজন, মোটামুটি না অনেক লোকজনের ভিড়। আমরা তো আশাই করতে পারিনি যে শুক্রবার ছাড়াও এখানে এত মানুষের ভিড় হয়। তবে মানুষের ভিড় হলে হবে কি, জায়গাটা কিন্তু অনেক বড়। এত মানুষের ভিড়ের ভিতরেও খুব বেশি একটা অসুবিধা হচ্ছে না। তো আমরা ফার্স্টেই 2টা ভাগে ভাগ হয়ে গেছিলাম। মেয়েরা ওদিক থেকে ঢুকে পড়ছিল, আর আমরা সবাই মিলে মেন গেট দিয়ে ঢুকছি। ফার্স্ট টাইম 7 গম্বুজ মসজিদে আসলাম। এর আগেও আমার পরিবার থেকে আসছে, কিন্তু আমার আসা হয়নি। আর এগুলা দেখতে সত্যি অনেক ভালো লাগে, যেহেতু আমরা বাঙালির ঐতিহাসিক জিনিসগুলো তো আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। আর এইদিকে রুহির আব্বুর তো হাতই ছাড়ছে না, আর আমি ছাড়তে দেয়ও নি, কারণ অনেক বেশি লোকের ভিড়, কোথায় হারিয়ে যাবে তার ঠিক নেই। আর এটা হচ্ছে দিঘি। এটা যদিও মানুষের খনন করা দিঘি। ফার্স্টে আমি দেখে ভাবছিলাম এটা হচ্ছে খান জাহান আলীর সেই দিঘি, যে দিঘি সে একটা লাঠির হিসেবে তৈরি হয়ে গেছিল। আমি আসলে এই কাহিনীগুলো খুব বেশি একটা জানি না, বাচ্চাদেরকে আমার বড় ভাসুর যখন বলছিল তখনই হচ্ছে শুনছি। তো আমরা অ্যাট লাস্ট কিন্তু সেই দিঘিটাতেও যাই, যেখানে আসলে ভিডিও করা হয় নাই, কারণ আমরা খান জাহান আলীর মাজারে যখন পৌঁছাই তখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, আর সেখানে লাইটও ছিল না, মানে কারেন্ট ছিল না। আর খান জাহান আলীর মাজারের পাশেই হচ্ছে দিঘি, রাস্তার এই পাশে মাজার আর ওই পাশে দিঘি। দিঘিটা এত বড়, রাতের বেলা যদিও আমরা শেষ পর্যন্ত দেখতে পারিনি, কিন্তু রাতেও দিঘির পানিটা এত বেশি স্বচ্ছ লাগছিল। আর কাহিনীটা বড় ভাসুরের মুখে যতটা শুনলাম, ওই এলাকায় নাকি খুব বেশি পানির মানে স্বল্পতা ছিল না, নোনতা পানি ছিল। তো মানুষের চাহিদা মেটানোর জন্য খান জাহান আলীর কাছে নাকি একটা লাঠি ছিল, সেই লাঠির বাড়িতে দিঘিটা তৈরি হয়। জাস্ট এটা আমার শোনা গল্প, আমি এর সত্যতা সত্যিই জানি না। বাসায় ফেরার পথে এইখানে টোল প্লাজার এই পাশে আমরা একটু চা কফি এগুলা খাওয়ার বিরতি নেই। এখন বাজে হচ্ছে 8টা, আর এগুলা খেয়ে তারপরে আমরা সবাই মিলে বাসার উদ্দেশ্যে রওনা দিই। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।